আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ওয়েলকাম টু সেকেন্ড সেশন ফর এলসি অ্যাকাউন্টিং। এলসি অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট সেশনে আমি দেখিয়েছিলাম এক্সপোর্টার দেশ থেকে ইম্পোর্টারের কাছে ওয়ার হাউস পর্যন্ত আসা পর্যন্ত যে প্রসেসটা একটা ফ্লো চার্ট এবং প্রোডাক্টের অ্যাসেসেবল ভ্যালু কীভাবে নির্ণয় করতে হয় এবং কাস্টম ট্যারিফ কীভাবে নির্ণয় করতে হয় এই বিষয়গুলো, এবং একটা এলসির কী কী ডকুমেন্টেশন চার্জ থাকে বা এক্সপেন্স থাকে সেগুলো বিষয়গুলো একদম। আর একটা সিএনএফ এজেন্টের মাধ্যমে আমরা কাস্টমের মাধ্যমে কাস্টম থেকে পণ্যটা ছাড়িয়ে আনি ওয়ার হাউসে ইম্পোর্টারের, তার এক সিএনএফ এজেন্টের একটা খরচ আছে, সেই খরচের এক টেবিল অফ কন্টেন্টগুলো, এই বিষয়গুলো আজকে ইনশাল্লাহ কাজে লাগবে। এলসির অ্যাকাউন্টিংয়ের সেকেন্ড সেশন, কিন্তু টোটাল আজকে সহ 12টা সেশন হয়েছে। ইনশাল্লাহ আপনারা ওই বাকি ভিডিওগুলো দেখলে পুরো প্রসেসটা সম্বন্ধে আর কি ভালো একটা ধারণা পাবেন আশা রাখি। টুডে টপিকস ইজ স্টেপ অফ এলসি অ্যাকাউন্টিং প্রসেস। এই এলসি অ্যাকাউন্টিং প্রসেসটা 3-4টা ধাপে হয়, তারপরে এই কাজটা শেষ হয়। মানে অ্যাকাউন্টিং প্রসেসটা কি 3-4টা ধাপে হয়, সেই ধাপগুলো আজকে দেখব। এটা হচ্ছে একটা এলসি কপি। এই এলসি কপিতে এলসি নাম্বার থাকে, ঠিক আছে। আর কি থাকে, এক্সপোর্টার এবং ইম্পোর্টারের ঠিকানা, ঠিক আছে। আর এক্সপোর্টার এবং ইম্পোর্টার ব্যাংকের অ্যাড্রেস, তারা কোন কোন ব্যাংকের মাধ্যমে কীভাবে এটা লেনদেন করবে, নেগোসিয়েশন করবে কি এনি ব্যাংকে নাকি নির্দিষ্ট কোনো ব্যাংকে, এই ব্যাংকের তথ্যটা থাকে। এছাড়াও কি থাকে, এটা রিভোকেবল এলসি নাকি ইরিভোকেবল এলসি, এবং এটা কোন আইন দ্বারা মানছে। সাধারণত ইউপিসিডি 600 এই আইন অনুসরণ ফলো করি আমরা, এটা করি। আর এটা শিপমেন্টটা কিভাবে হবে, এফওবিতে হবে নাকি মানে শিপমেন্টটা কোন ইনকোটামদের হবে, এগুলো থাকে। প্রোডাক্টের ডিসক্রিপশন থাকে টোটাল, তারপর ডকুমেন্টেশনের কিছু বিষয় থাকে, এগুলো থাকে। পার্সিয়াল শিপমেন্টের বিষয়টা থাকে, ট্রান্সশিপমেন্টের বিষয়টা থাকে, অ্যাড কনফার্মের ব্যাপারটা থাকে, ঠিক আছে। এই বিষয়গুলো আর সবচেয়ে বিষয় হচ্ছে কোন শিপমেন্টের তারিখটা থাকে, কোন জাহাজ দিয়ে আসছে এবং কত তারিখে আসছে, ওইখান থেকে ছাড়ছে। এবং আরেকটা হচ্ছে এক্সপোর্টার তার ডকুমেন্টগুলো কত দিনের মধ্যে এটা নমিটি ব্যাংকে সাবমিট করছে, এটা কি শিপমেন্টের কি দেরি হচ্ছে কিনা, এই বিষয়গুলো এখানে বিস্তারিত তথ্য এখানে থাকে। এর মাধ্যমে একজন ইম্পোর্টার এবং এক্সপোর্টার তাদের মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, এই জন্য এই বিষয়টা এলসি কপিটা, ঠিক আছে। ইনশাল্লাহ এলসি এখানে ভালো বোঝা যাচ্ছে না, ইনশাল্লাহ আরেকদিন কী কী থাকে A to Z আরেকটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এই এলসির আজকে যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এন্ট্রি প্রসেসটা কী, মানে ট্রানজ্যাকশনটা কী করতে হয়। ফার্স্টই আমাদের একটা সফটওয়্যারে যে এলসি যে নাম্বার থাকে, এই এলসি কোন এলসিটা খুলছে, মেটেরিয়াল হলে মেটেরিয়াল, প্যাকেজিং হলে প্যাকেজিং, ঠিক আছে। ক্যাপিটাল মেশিনারি হলে ক্যাপিটাল মেশিনারি নামে আর এলসি নাম্বার দিয়ে একটা খুলে ফেলবো, সাবসিডারি লেজার বলা হয়। তারপরে এই যে এলসি ওপেন করলাম, এলসি খুলতে গিয়ে শেষ পর্যন্ত কিছু খরচ হয়, আমি টেবিল অফ কন্টেন্টে দেখিয়েছিলাম। এই খরচগুলো কস্ট সেন্টার অনুযায়ী এটা রাখতে হবে। কস্ট সেন্টারগুলো কী 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 হইতে পারে, ওই যে যেগুলো এক্সপেন্স দেখিয়েছিলাম, এখানে একটা উদাহরণ দিয়ে সিএনএফ এক্সপেন্স, কমিশন, সিএনএফ বিল হইতে পারে, শেড ডেন হইতে পারে, ভ্যাট হইতে পারে, ঠিক আছে। ব্যাংক পেয়েবল হইতে পারে, সাপ্লায়ার পেয়েবল হইতে পারে, ঠিক আছে। আরও বিভিন্ন মিসেলেন্স এক্সপেন্স আছে, এগুলো হইতে পারে। তারপর স্ট্যাম্প চার্জ, এই সব বিষয়গুলো কস্ট সেন্টার অনুযায়ী। তারপর সুইফট চার্জ হইতে পারে, অ্যামেন্ডমেন্ট চার্জ হইতে পারে, এগুলো কস্ট সেন্টার অনুযায়ী এখানে আমরা বুক করব। দেন আমরা এটা কন্ট্রোল লেজারের মাধ্যমে একটা ফিক্স অ্যাসেট বের করব। কন্ট্রোল লেজারটা কি, এই যে আমরা এলসিটা ওপেন করলাম, তারপরে কমিশনগুলো এই করলাম, এলসিটা কী করতে হয় শেষ পর্যন্ত, কি আমাদের এলসিটা কী করতে হয়, এন্ড করতে হয়, মানে ক্লোজ করে দিতে হয়। যখন ক্লোজ করে দেবো, কার আন্ডারে করবো, একটা নাম দিতে হয়। প্রোডাক্ট ক্লোজিং স্টক ইন ট্রানজিটও দিতে পারি, বা যেই
পণ্যটা আমরা আনছি তার নামেও বুক করতে পারি। মনে করলাম আমরা র মেটেরিয়াল অ্যান্ড ম্যাটেরিয়ালস, তো এক্সপেন্সগুলো আমরা ফার্স্টে গিয়ে ডেবিট করছিলাম, পরে ক্রেডিট করলাম, এবং র মেটেরিয়ালগুলো কী করছিলাম, এলসিটা আমরা কি ডেবিট করছিলাম, ক্রেডিট করে দিলাম, ঠিক আছে। পরে আমরা এর মধ্যে কিছু ট্যাক্স এবং ভ্যাটের রিবেট পাই, এগুলো করে যেই অ্যাসেটটা বের হয় এটা হচ্ছে ক্লোজিং স্টক বা ফিক্সড অ্যাসেট নামে, এটা আমরা বের করে দেব। ইনশাল্লাহ এগুলো আমরা পরবর্তীতে আরও ক্লিয়ার ধারণা পেয়ে যাব। তো ফার্স্টে হচ্ছে আমাদের সাবসিডির একটা অ্যাকাউন্ট খুলতে হয়, তারপর লেজার সাবসিডির লেজার অ্যাকাউন্ট খুলতে হয়, এটা কস্ট সেন্টার অনুযায়ী রাখবো এবং কন্ট্রোল লেজারের মাধ্যমে আমরা এটা ক্লোজিং স্টক পাই বা ফিক্সড স্টক পাই, ঠিক আছে। ক্লোজিং কন্ট্রোল লেজারের মাধ্যমে কী করি আমরা, যে এলসিটা খুলছি এই এলসিটা আমরা করে দিই, মানে ক্লোজ করে দিই, ঠিক আছে। মানে এই পুরো প্রসেসটা ক্লোজ করে আমরা ক্লোজিং স্টকে পাঠিয়ে দিই। দেখি আমরা এটা কীভাবে করি। প্রথমে আমরা ব্যাংকে একটা এলসি খুলতে গেলে ব্যাংক সাধারণত আমাদের একটা মার্জিন জমা দিতে বলে। এটা ব্যাংক টু ব্যাংক ইম্পোর্টার এবং ব্যাংকের সম্পর্কের উপর নির্ভর করে 10% হইতে পারে, 20% হইতে পারে, 50%, 100% সময় দিতে বলতে পারে। এটা ব্যাংক টু অ্যাপ্লিক্যান্টের বা ইম্পোর্টারের ব্যাংক সম্পর্কের উপর নির্ভর করে। তো এখানে একটা ক্যাপিটাল মেশিনের জন্য 10% ভ্যালু দেওয়া আছে 8,75,270 টাকা। এর সাথে ভ্যাট অ্যাড হবে, সুইফট চার্জ হবে, কমিশন হবে, স্ট্যাম্প চার্জ, ঠিক আছে। এই জাতীয় বিষয়গুলো হবে। টোটাল আমাদের মূল্য দাঁড়াইল 9,01,336 টাকা, ঠিক আছে। এগুলো হলো খরচ, এবং এটা আমরা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিটের মাধ্যমে দিলাম, এটা আমাদের ব্যাংক থেকে কেটে নিল, ঠিক আছে। এই হচ্ছে ফার্স্টে আমাদের একটা মার্জিন অ্যামাউন্ট দিতে হলো, তার সাথে আনুষঙ্গিক খরচও ব্যাংক থেকে আমাদের কেটে নিল 9,01,336 টাকা। এই যে আমরা মার্জিন, এই যে টাকাটা দিলাম, এর শুধু মুখে মুখে তো দিলাম না, এটা একটা আমাদের একটা ডকুমেন্ট দেবে। এই যে আমি যেটা এন্ট্রি দিলাম এই ডকুমেন্ট অনুযায়ী আমরা ওই এন্ট্রিটা দিলাম। এখানে দেখছেন মার্জিন অন এলসি, স্টে মিসলেনিয়াস এক্সপেন্স, সুইফট চার্জ, ভ্যাট, ওপেনিং কমিশন, এই যে বিষয়গুলোই এখানে আছে। তো এটা আমাদের ডকুমেন্ট, ব্যাংক ডকুমেন্ট ফর মার্জিন অ্যান্ড চার্জ। অনেক সময় হইতে পারে এলসিটা অ্যামেন্ডমেন্ট করা লাগতো, অ্যামেন্ডমেন্ট হয় পরিবর্তন। কিছু জিনিস হয় যে আমরা যখন এলসিটা ওপেন করলাম তখন বললো যে ইম্পোর্টার বললো না এটা এরকম হয় না, আমি ভুলবশত এটা করে ফেলছি, বা এক্সপোর্ট, ঠিক আছে, এটা আমার অ্যামাউন্টটা লাগবে, বা এক্সপোর্টার বললো আমি তো এমন বলি নাই, এরকম হবে। তখন ওই ওই সংশোধনটা করে যখন পাঠায় তখন ব্যাংক কী বলে, আমাকে এলসি ওই অ্যামেন্ডমেন্টের কমিশন দিতে হবে এবং সুইফট চার্জ দিতে হবে এবং ভ্যাট দিতে হবে। ওই সেমই এই ব্যাংকের মাধ্যমে 21,645 টাকা এটা একটা এন্ট্রি দিলাম। যেগুলো লাগলো কমিশন লাগলো, সুইফট চার্জ এবং ভ্যাট, এবং ব্যাংক থেকে কেটে নিল। এইটার জন্য সেম একটা আমাদের একটা ডকুমেন্ট দেবে ব্যাংক থেকে। এই দেখেন যে ব্যাংক থেকে ডকুমেন্ট দিল সেম। যেই কাজই করবো আমরা ডকুমেন্ট ছাড়া কোনো কাজ করবো না, মুখে মুখে এলসির কোনো কাজ হয় না, ঠিক আছে। ব্যাংক থেকে আমাদের ডকুমেন্ট দিল, আমরা এটা এই কাজটা করলাম। তাহলে ফার্স্ট কী কাজ করলাম, একটা মার্জিন জমা দিলাম, ব্যাংকেতে টাকা কাটিয়ে নিল এবং অ্যামেন্ডমেন্ট করলাম, তার জন্য কিছু খরচ আছে, খরচগুলো দিলাম এবং ব্যাংকের মাধ্যমে এটা আমাদের অ্যাকাউন্টিং প্রসেসে বুক করে ফেললাম। দেন আমাদের এই যে পণ্যটা আসবে এই পর্যন্ত চিটাং পোর্ট হোক বা রেলওয়েতে হোক বা আমাদের ঢাকা এয়ারপোর্টে হোক, এই যেটাই হোক, মনে করেন আমার চিটাং পোর্ট পর্যন্ত আসলো আমাদের এইটা, এই পণ্যটার ঝুঁকি এড়ানোর জন্য আমাদের যাতে পণ্যের কোনো ক্ষতি না হয়, এই যদি ক্ষতি হয় ঝুঁকি থেকে এড়ানোর জন্য আমরা একটা ইন্স্যুরেন্স করি। এই ইন্স্যুরেন্সটা একটা মেরিন ইন্স্যুরেন্স, সেহেতু যে আমি আগের স্লাইডে দেখিয়েছিলাম 1% মেরিন ইন্স্যুরেন্স, 1% একটা কমিশন, 1% একটা কস্টের ব্যাপার থেকে এখানে এই বিষয়টা নাই, ঠিক আছে, যেহেতু এটা মেরিন ইন্স্যুরেন্স। তো এখানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ধরা হয়েছে 1,50,016 টাকা, ভ্যাট আছে 22,502 টাকা এবং স্ট্যাম্প চার্জ আছে, টোটাল খরচ আছে 1,78,350 টাকা, ঠিক আছে। তো তাহলে আমরা কী করলাম, ইন্স্যুরেন্স কোম্পানিকে একটা পেয়েবল ক্রিয়েট করলাম এবং খরচগুলো দিলাম। যেহেতু আমরা কী করলাম অ্যাক্রুড বেসিসে অ্যাকাউন্টিংটা করলাম, পেয়েবল ক্রিয়েট করে রাখলাম, পরবর্তীতে আমরা এটা দিয়ে দেব। তো
তো পরবর্তী যখন দিব ইন্স্যুরেন্স কোম্পানি ডেবিট, আমাদের ব্যাংক থেকে টাকা চলে যাবে ব্যাংক ক্রেডিট। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। অনেক সময় ইন্স্যুরেন্স যেখান থেকে ইন্স্যুরেন্স করে আমাদেরকে খুশি রাখার জন্য, ঠিক আছে, বা ক্লায়েন্ট ধরে রাখার জন্য অনেক সময় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কী করে কমিশন দেয়। যদি এরকম বিষয় থাকে তো ইন্স্যুরেন্স কমিশন রিসিভেবল ডেবিট আর ইন্স্যুরেন্স কমিশন ক্রেডিট, এটা এখন 31শে ডিসেম্বর 2020 থেকে এটা দেয় না। ঠিক আছে, এটা নিয়ম নেই, সেই জন্য এটা আমরা আলাদা দেখিয়েছি। যদি দেয় তাহলে আমরা এটা এন্ট্রি দেবো, আর না দিলে তো দরকার নেই। ঠিক আছে, এই কমিশনের বিষয়টা এখন আর নেই 2021 সাল থেকে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে কী করলাম, আমি আবার রিকল করছি। প্রথমে আমাদের কী করতে হয়, এলসি মার্জিনে টাকা দিতে হয়, ব্যাংক থেকে টাকা যায়, তাই এলসি অ্যামেন্ডমেন্ট করতে হয়, ওটা আমাদের ব্যাংক থেকে টাকা যায়, এবং ইন্স্যুরেন্স করতে হয়, এটাও আমাদের ব্যাংক থেকে টাকা যায়। এবং 3টা কাজে করতে কি কিছু ডকুমেন্টেশনের ব্যাপার আছে। ঠিক আছে, ওই খরচ সহই কিন্তু এটা দিতে হয়, এখানে আমি আবার রিকল না করলাম। দেন আমার এই যে ইন্স্যুরেন্স যেটা দিলাম, যে ইন্স্যুরেন্সের যে খরচটা, ঠিক আছে, এই যে এরকম ইন্স্যুরেন্সের কভার নোট সহ আমাদের দেয়। ঠিক আছে, ঠিক আছে, এটা পণ্য টু পণ্য ভ্যারি করে ইন্স্যুরেন্সের ব্যাপারটা। ওই ইন্স্যুরেন্স কোম্পানি যেভাবে দিবে ওইভাবে আমাদের এন্ট্রি দিতে হবে। দেন আমাদের কাস্টম হাউস থেকে কি আছে, একটা অ্যাসেসমেন্ট নোটিশ আছে যে এটা আমাদের পে করেন। তো এই অ্যাসেসমেন্ট নোটিশটা 2 ভাগে এই খরচটা দিতে হয়। আমি আগেও বলেছি গ্লোবাল ট্যাক্স আর ইনকাম ট্যাক্স। গ্লোবাল ট্যাক্স হচ্ছে ওই যেই পণ্যটার জন্য, ওই পণ্যটার সব পণ্যের জন্য ওই ট্যাক্সটা নির্ধারণী থাকে, ওই ট্যাক্সগুলো দিতে হবে। আর আইটেম ট্যাক্সটা এইচএস কোড, এটা কাস্টম ট্যারিফে বুকে এটা থাকে, এটা পণ্য টু পণ্য ভ্যারি করে। যেমন এই 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 অ্যাসেসমেন্ট নোটিস, এই মেশিনারির জন্য ডকুমেন্টেশন প্রসেসিং ফি 30 টাকা, ভ্যাট অ্যান্ড কমিশনটা হচ্ছে 4720 টাকা, ইনকাম ট্যাক্স অ্যান্ড কমিশনটা হচ্ছে 3147 টাকা, কন্টেনার স্ক্যানার ফি হচ্ছে 735 টাকা 75 পয়সা, আর কাস্টম ডিউটি হচ্ছে 90,000 টাকা। আর বাকি ডিউটিগুলো নেই এই পণ্যের জন্য। ঠিক আছে, যদি প্যাকেজিং হইতো আলাদা হইতো, র মেটেরিয়াল হইলো আলাদা হইতো, এইগুলো থাকতো তখন ওই অনুযায়ী এটা হইতো। এই সকলগুলো আমাদের কোথায় দিতে হয়েছে, ডেপুটি কমিশনার অফ কাস্টম দিতে হয়েছে। এটা কে দিয়েছে, সিএনএফ এজেন্ট এটা পে করেছে 99,524 টাকা 45 পয়সা। এই অ্যাসেসমেন্ট নোটিশ আসার পরে এটা কাস্টম ডিউটিটা আমাদের দিতে হয় ট্রাইব সহ। এটা দুইটা, একটা ভাগে ভাগে গ্লোবাল ট্যাক্স আর একটা হচ্ছে আইটেম ট্যাক্স। ঠিক আছে, ডকুমেন্টেশনের উপরে বা এটা দিতে হবে। আর আইটেম ট্যাক্সটা হচ্ছে আইটেমের উপরে হয়। এটা আমি আগেও এই অ্যাসেসমেন্টটা কীভাবে হয় এটা আমি দেখিয়েছি। ঠিক আছে, এটা ক্যাপিটাল মেশিনারি যেহেতু এটা 1% হারে এই টাকাটা কাস্টম ডিউটি দিতে হয়েছে, আর বাকিগুলো আরডি, এসডি, ভ্যাট, এইগুলো দিতে হয়নি। এই যে আসছে অ্যাসেসমেন্ট নোটিশটা যে এইরকম এটা ডকুমেন্টটা, ঠিক আছে, এই খরচটা এরকম হয়। এখানে বলা আছে আইটেম ট্যাক্স উইল বি এইচএস কোড, মানে এইচএস কোডের অনুযায়ী এটা হবে। এটা 1% হারে হয়েছে, এবং র মেটেরিয়াল প্যাকেজিং এবং এসডি হ্যাজ বিন সেপারেট আর অলসো ভ্যাট ট্যাক্স ইম্পোজ রেসপেক্টিভলি। যেটা বলছি র মেটেরিয়াল প্যাকেজিং হইলে এটা আলাদা হবে। ঠিক আছে, তো আমি আবারও রিকল করছি। ফার্স্টে কী করতে হয়, আমাদের মার্জিনটা জমা দিতে হয়। তো যদি কোনো অ্যামেন্ডমেন্টের বিষয় থাকে অ্যামেন্ডমেন্টটাও দিতে হয়, অ্যামেন্ডমেন্ট চার্জ সহ। তারপর ইন্স্যুরেন্সের দিতে হয় অ্যাক্রোড অনুযায়ী। তারপর এটা পেয়েবেল করে, তারপর অ্যাসেসমেন্ট নোটিশ আছে, ওই অ্যাসেসমেন্ট নোটিশটা কোথায় আসে, কাস্টম ডিউটি থেকে, কাস্টম থেকে আমরা পেমেন্ট করে দিই। ঠিক আছে, সিএনএফ এজেন্ট এটা করে দেয়। যে এটা হচ্ছে একটা ওই প্যাকেজিং ম্যাটেরিয়ালসের একটা, এইখানে আবারও যে আরডিএসডি সব মোটামুটি সবগুলি আছে। এটা হচ্ছে ওইটার একটা কি, মানে পেমেন্ট যে করলাম ওই পেমেন্টের একটা ডকুমেন্ট। আমরা যেই পেমেন্টই করবো যখনই ওগুলো ডকুমেন্ট আমাদের দিবে, ডকুমেন্ট ছাড়া আমরা কোনো কাজ করব না। তারপরে সিএনএফ এজেন্ট মাধ্যমে আমরা কি করি, কাস্টম থেকে এটা ট্রাকে করে আমাদের ওয়্যার হাউসে এটা শিপমেন্ট করে দিলে, লোডিং আনলোডিং আমি কালকে দেখিয়েছিলাম কীভাবে এটা প্রসেসটা করে। ঠিক আছে, ওই ফ্লো চার্টটা ওটা আপনারা দেখবেন, ইনশাল্লাহ উপকার আসবে।
তো সিএনএফ এজেন্ট কী করে যখন এটা কাজটা করে দেয় তখন আমাদের কাছে একটা বিল সাবমিট করে। বিলে কী কী থাকে দেখেন, শেড ড্যান যেগুলো যে থাকে সাধারণত ওগুলোই আর কি। এই এলসির ক্ষেত্রে কী কী আছে, শেড ড্যান যে এলসিটা আইসা কোথায় চিটাং পোর্টে আইসা পড়ছে তার একটা চার্জ, যে শেডে রাখছে তার একটা ভ্যাট, শিপ লাইনের একটা সিএনএফ চার্জ, লোডিং আনলোডিং লেবার চার্জ, ডেলিভারি এক্সপেন্স, কাস্টমস, মিসিলেনিয়াস এক্সপেন্স, কাস্টম সিএনএফ চার্জ মানে মিসিলেনিয়াস এক্সপেন্সের মধ্যে মিসিলেনিয়াস এক্সপেন্স বিএল ভেরিফাই, মিসিলেনিয়াস এক্সপেন্স ডেট এন্ট্রি আদার্স, সিএনএফ কমিশনে এই বিষয়টা খেয়াল করবেন। 18% অর ইনভয়েস ভ্যালু অর টাকা 4,000 হুইচ ইজ ওভার ইজ লোয়ার। এই কমিশনটা আপনাদের যারা আমরা অ্যাকাউন্টেন্ট আছে তারা ওই সিএনএফ এজেন্টের সাথে তর্ক বিতর্ক করে যত কমানো যায় এটা না, বা এমনি না এমনি অনেক অনেক সময় গলার জোর কাটে, অনেক সময় আসতে যাকে যেভাবে ম্যানেজ করা যায় এইভাবে এটা করবেন। কারণ এইসব যত আপনি কমিয়ে দিবেন তাদের কমিশনটা তত আপনার প্রোডাক্টের প্রাইসটা কী হবে, লো হবে এবং আপনার প্রোডাক্ট কস্টটা কম হবে এবং এটা প্রফিট করতে পারবেন। ঠিক আছে, এইভাবে ম্যানেজ করেই আপনাদের এই সিনেপ এজেন্টদের দ্বারাই এই বিলগুলো করবেন। আমার আর এই সাধারণত সিনেপ এজেন্টগুলো কী হয়, অনেক সময় কী করতে হয় আমাদের সিলেক্ট করতে অনেক মানে সিলেক্ট কীভাবে করে অনেক থাকে তাদের থেকে যেই এই কাজটা আমাদের লোয়ার রেটে করে দিতে পারবে তাদেরকে দিয়ে আমরা করাবো এবং যারা অনেক দিন ধরে করাচ্ছে এই কাজগুলো করে মার্কেটে অনেক দিন ধরে করে একই জাতীয় কাজগুলো, মানে অনভিজ্ঞ লোক যারা করাবো না। ঠিক আছে, আবার অনেক বলে আমি কমে করে দিব কিন্তু তারা আসলে করতে পারে না, অনেক বলবে। তো আমাদের এই দিক থেকে খেলা একটা বিচক্ষণতার প্রয়োজন দিতে হবে। কার অনেক সময় মাসেল পাওয়ার দিয়ে অনেক কাজটা করিয়ে নেয়, যার ক্ষমতা বেশি, যারা চতুর মার্কেটে তাদের দিলে এই সিনিয়র এজেন্টরা এটা করবো, এই দিক থেকে খেয়াল রাখবো। ঠিক আছে, মিসেলেনিয়াস এক্সপেন্স কী থাকে, 100% কমিশন রিপোর্ট, মিসেলেনিয়াস এক্সপেন্স ডকুমেন্টেশন ফর ফি, ইনকাম ট্যাক্স অন সিএনএফ কমিশন। এই টোটাল খরচগুলো হচ্ছে একদম সিএনএফ এজেন্ট দেয় আর আর ক্রেডিট করবো সিএনএফ এজেন্ট ক্রেডিট করবো। ঠিক আছে, টোটাল হচ্ছে 1,64,043 1,64,16,43,702 টাকা। এই হচ্ছে টোটাল খরচের আন্ডারে সিএনএফ এজেন্টকে আমাদের দিতে হবে। এই খরচগুলো আমরা বুক করবো লিজ কন্ট্রোল এজেন্ট এবং ক্রেডিট করবো 16,43,702 টাকা। ঠিক আছে, করে আমরা পরে আমরা তাদের একটা কি দিয়ে দেবো, যখন আমাদের বিলটা সাবমিট করলো তো আমাদের তো বিলের একটা ডেট দিয়ে দেবো, ওই ডেট অনুযায়ী তাদেরকে পেমেন্ট করবো। তখন পেমেন্ট করবো যখন আমরা এখানে কি অ্যাক্টুড বেসিসে কী করছিলাম, সিএনএফ এজেন্ট কি ক্রেডিট করছিলাম, পরবর্তীতে আমরা সিএনএফ এজেন্ট ডেবিট করবো এবং ব্যাংকের মাধ্যমে টাকাটা চলে যাবে, একটা চেক দিয়ে দেবো, তারা আমরা ক্রেডিট করে ফেলবো। নোটে কী বলা আছে দেখেন, সিএনএফ এজেন্ট বিল চার্জ ডিপেন্ড উইথ কন্ট্যাক্ট বিটুইন বায়ার অ্যান্ড সিএনএফ। আমি আগে বলছি তাদের পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করে এবং ফিক্স করে দেয় একটা নোটি। এই অনেকের কাছে দিলে এই প্রোডাক্টটা আনবো, যারা লোয়ার রেট দিবে বা অনেক সময় হায়ার হইলেও অনেক সময় দিতে পারে, যারা অনেক ভালো কাজ করে তারা হায়ার রেটও দিতে পারে। তো এই সব বিষয়গুলো দেখবেন। তারপর মিসেলেনিয়াস এক্সপেন্স ভেরি টু শিপমেন্ট এটা ভেরি করে। একটা শিপমেন্ট বিল ক্লেম সেপারেটলি বাই সার্ভিস প্রোভাইড অর ইট মে ইনক্লুডিং সিএনএফ বিল। একটা শিপমেন্টের বিল অনেক সিএনএফ এজেন্টের মধ্যে থাকতে পারে, সিএনএফ বিলের মধ্যে থাকে। অনেক সময় বায়ার কী করে, ইস্যু ইন চেক ইন ফেভার সিএনএফ, ওই যেই বিলটা দেয় সামটাইম বায়ার ইস্যু চেক ইন ফেভার অফ সিএনএফ পেড কাস্টম ডিউটি। কাস্টম ডিউটি যখন অ্যাসেসমেন্ট নোটিশটা আছে এটা তো সিএনএফ এজেন্টকে দিয়ে বিলের সাথে কী থাকে অনেক সময় ইনক্লুডেড থাকে, তখন ওই সিএনএফ বিল এর মাধ্যমে কি অ্যাডজাস্টমেন্টটা করে নেয়। আমি আবার রিকল করছি, প্রথমে কি করে এটা বারবার রিকল করার কারণ হচ্ছে যাতে আপনারা না ভুলে যান। প্রথমে কি মার্জিনের টাকাটা জমা দিতে হয় এবং এর সাথে আনুষঙ্গিক খরচা থাকে, এটা ব্যাংক থেকে কেটে নেয়। দেন আবার কী করতে হয়, অ্যামেন্ডমেন্ট থাকলে, কোনো পরিবর্তন থাকলে অ্যামেন্ডমেন্ট চার্জসহ ওই আনুষঙ্গিক খরচও ব্যাংক থেকে টাকা কেনে সেকেন্ড এন্ট্রি গেল। পরে ইন্স্যুরেন্স করতে হয়, ইন্স্যুরেন্সের বিভিন্ন খরচ আছে, খরচও ব্যাংক থেকে খরচসহ আমরা কী করি ওই
ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্রিয়েট করি এবং পেয়েবল ক্রিয়েট করে পরবর্তীতে আমরা পেমেন্টটা দিয়ে দিই। পেমেন্ট ডেবিট, ব্যাঙ্ক ক্রেডিট, এটা হচ্ছে 3 নম্বর এন্ট্রি। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কী হয়, খরচটা আমরা ক্রিয়েট করি এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে পেয়েবল ক্রিয়েট করি, পরবর্তীতে আমরা পেমেন্ট দিই। ইন্স্যুরেন্স কোম্পানি ডেবিট, ব্যাংকের মাধ্যমে এটা টাকাটা চলে যায়। দেন করে অ্যাসেসমেন্ট নোটিশ যখন হয়, গ্লোবাল ট্যাক্স এবং আইটেম ট্যাক্স, এটা খরচগুলো বুক করে এবং এটা কাকে দিই, চিটাগাং পোর্ট অথরিটি সিএনএফ এটা দিয়ে দেয়। পরবর্তীতে আমরা এটা সিএনএফ যখন বিলটা দেয় ওইটার সাথে এটা অ্যাড থাকে, তখন এটা আমরা অ্যাডজাস্টমেন্ট করি। যেটা এখন দেখালাম, এই যে সিএনএফের যে সকল খরচ এবং সিএনএফ ক্রেডিট, ঠিক আছে। পরবর্তীতে আমরা কী করি, সিএনএফ এজেন্ট ডেবিট এবং ব্যাংক ক্রেডিট। এর হলো সিএনএফের বিলটা দিলাম। পরবর্তী এই যে এগুলো হচ্ছে দেখেন, এইটা হচ্ছে সিএনএফ যে বিলটা দিল, আমরা বারবার বলছি সিএনএফ যে বিলগুলো দিল, এন্ট্রি দিলাম, আমরা কিসের ভিত্তি দিলাম, সিএনএফ বিল দিছে, এই বিলের মধ্যে যে খরচগুলো দেখাইছে এন্ট্রি দিলাম, এই সকল কিছু এখানে এন্ট্রি আছে। দেখেন যে কথা বলছি, এই যে এখানে বিল আছে হচ্ছে 23,19,502 টাকা, পরবর্তীতে হচ্ছে 20,61,000 এত টাকা। এই যে কাইটে দিচ্ছে, এটা কীভাবে হয়েছে, যে কথা বলছে না ভাই এমনি না এমনি এত দিব না, ফোনের মাধ্যমে কথা বলার মাধ্যমে এমনি করলে কেমনি হবে, এইরকম যখন আসতে বলবো আসতে, যখন যাকে জোর গলা বলতে এরকম জোর দিয়ে বললে এই বিলটা কমায় যতটুকু পারা যায় কম করে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। এরকে সিনে বিলের স্যাম্পল আপনাদের বোঝানোর সুবিধাতে এবং পরিচিত হওয়ার সুবিধাতে এটা দেখালাম। পোর্ট চার্জ এবং শিপিং চার্জের একটা ডকুমেন্ট, ঠিক আছে, এগুলো সিনে বিলের মধ্যে থাকে। আমি কালকে কিন্তু দেখিয়েছিলাম কী কী ডকুমেন্ট দিতে হয় এগুলোর মধ্যে। এগুলো আছে যে বিল অফ ট্রান্সপোর্টের এবং ট্রান্সপোর্ট চালান, ঠিক আছে, যে ট্রান্সপোর্টে আসে একটা, যে বিল অফ এক্সপোর্টের এন্ট্রি, তারপরে পারফর্মিং ইনভয়েস, এক্সপোর্টার, কমার্শিয়াল ইনভয়েস এবং এলসি কপি, আরও যারা ব্যাংকিং রেসিপ্ট, এগুলো সহ জমা দিতে হয়। পরে কী করতে হয়, বিল অফ এক্সপোর্ট এন্ট্রি, ঠিক আছে, বিল অফ এন্ট্রিটা ইনভয়েস ভ্যালুতে আমাদের এন্ট্রি দিতে হবে। ইনভয়েস ভ্যালু কত এবং এটা কত টাকা, ওই দিনের যত রেট, ওই রেট অনুযায়ী এটা গুণ দিতে হয়। এটা সাধারণত মনে হয় 22 এবং 23 নাম্বার বিল অফ এন্ট্রির 22 এবং 23 নাম্বার হেডে থাকে। ম্যাটেরিয়াল ট্রানজিট ডেবিট এবং সাপ্লায়ার অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে। এই অনেক সময় যখন সেই পোর্টে নামে আর আনুষঙ্গিক খরচ সহ এটা বেড়ে যেতে পারে ম্যাটেরিয়ালের প্রাইসটা, ঠিক আছে। যত হবে ততই দিতে হবে। যদি রেটটা বেড়ে যায়, এই রেটে না হলে অনেক সময় যে এক্সট্রা কিছু অ্যামাউন্ট দিয়ে থাকে, এটা যখন পোর্ট অথরিটি মনে করে যে রেটটা এমন না আরও বেশি, তখন এটার অ্যামাউন্টটা ম্যাটেরিয়ালের প্রাইসটা বেড়ে যায়, তখন ওই অ্যামাউন্টেই দিয়ে এটা পুরোটা ছাড়াইতে হয়। এই কথাই বলা আছে, ইফ অ্যান্ড এক্সেস পেমেন্ট টু সাপ্লায়ার্স ফর আন্ডার ইনভয়েস ভ্যালু দ্যাট অ্যামাউন্ট অলসো পেইড ইন ইনভয়েস ভ্যালু, ঠিক আছে। তাহলে কী করতে হয়, ইনভয়েস ভ্যালুটা যখন আমরা এন্ট্রি দেবো, ইন ম্যাটেরিয়াল ট্রানজিট ডেবিট, সাপ্লায়ার অ্যাকাউন্ট ক্রেডিট, টোটাল অ্যামাউন্টটা। পরে আমরা যখন সাপ্লায়ারকে পেমেন্ট দেবো, কীভাবে দিব, এলসিটা যদি সাইড বেসিসে হয়, তো পুরো অ্যামাউন্টটা যেটা আমরা ক্রেডিট করছি এটা আমরা ডেবিট করলাম, আর যে মার্জিন অ্যামাউন্ট দিছে ফার্স্টে 10%, ওই মার্জিন অ্যামাউন্টকে কী করলাম, ক্রেডিট করলাম, আর যে 90% আছে ওইটা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে ক্রেডিট করলাম। এটা সাইড এলসিতে, মানে সাথে আমাদের হিউজ যখন টাকা থাকে তখন আমরা সাইড বেসিসে দিয়ে দিই। যখন আমাদের টাকা থাকে তখন আমরা ব্যাংকে বলি যে আমাদের টাকা নেই, আমাদের ইউপাস বেসিসে দেন, যে ইউপাস এটা এলসিতে বলা থাকে। আর যদি এলটিআর বেসিসে হয়, এলটিআর এটা একটা ব্যাংকের শর্ট টার্ম একটা লোন ফ্যাসিলিটিস, ঠিক আছে। তখন ওই যে আমরা টোটাল অ্যামাউন্টকে আবার ওই বেসিসে কী করি, এলসি অ্যামাউন্টকে ডেবিট করি,
মার্জিন অ্যামাউন্টকে ক্রেডিট করি, আর এলটিআর হইলে বা ইউপিএস ওইটা ওই অ্যামাউন্টটাকে ক্রেডিট করি। পরবর্তীতে আমরা এটা 360 দিন বা 180 দিন এরকম ডেট থেকে ততদিন পরে আমরা এটা পেমেন্টটা করে দিই। যে এখানে একটা কথা থাকে যে দিনের জন্য আমরা কিনলাম একটা লোন ফ্যাসিলিটিস নিলাম, ওই অ্যামাউন্টের জন্য একটা ইন্টারেস্ট ব্যাংক চার্জ করে, এটা আমরা কি করব না, ওই ম্যাটেরিয়ালের গায়ে লাগাবো না। এটা এলসিতে করলে কি হয়, ম্যাটেরিয়ালের প্রাইসটা কি বেড়ে যাবে, এটা ফাইন্যান্স কস্ট হবে, আমরা ফাইনাল অ্যাকাউন্টে দেখাবো, ঠিক আছে। এটা আমরা এই এলসির ম্যাটেরিয়ালের গায়ে দিব না। তো আমরা আবারও রিকল করি, প্রথমে কি করলাম, এলসি মার্জিন অ্যামাউন্টটা জমা দিলাম, তারপরে এলসি অ্যামেন্ডমেন্ট করলাম, ইন্স্যুরেন্স খরচগুলো বুক করলাম, পেয়েবল ক্রিয়েট করলাম, তারপর ইন্স্যুরেন্সের টাকাটা কী করলাম, পে করলাম ব্যাংকের মাধ্যমে। তারপরে কাস্টম ডিউটি, যে খরচগুলো আছে, গ্লোবাল ট্যাক্স, আইটেমস ট্যাক্স, ওই চিটাং পোর্ট অথরিটিকে দিলাম। পরবর্তীতে আমাদের কী করলো, সেনেভ এজেন্ট আমাদের কাছে একটা বিলের, সেনেভ এজেন্টের যে এক্সপেন্স আছে ওই দিল, আমরা তাকে ক্রেডিট করলাম এক্সপেন্স সহ। যে এক্সপেন্স আসলে সেনেভ বিলকে সেনেভ এজেন্টকে ক্রেডিট করলাম। পরবর্তীতে আমরা সেনেভ এজেন্টকে বিলটা দিয়ে দিলাম, সেনেভ এজেন্ট ডেবিট এবং ব্যাংক ক্রেডিট। পরবর্তীতে আমরা কী করলাম, যখন পেমেন্ট দিতে হবে যদি সাইড বেসিসে হয়, তখন আমরা পুরো এলসি অ্যামাউন্টকে ডেবিট করব, আর যে মার্জিন অ্যামাউন্ট আছে যেটা প্রথমে দিয়েছিলাম ওই মার্জিন অ্যামাউন্ট কী করবো, ক্রেডিট করবো, এবং যে 90% আছে ওটা ক্রেডিট করবো। যদি এলটিআর ফ্যাসিলিটিস ইউজ করি সেই ক্ষেত্রে আমরা পুরো পেমেন্টটা কী করবো, 89,10,750 ডেবিট, এলটিআর ক্রেডিট এবং মার্জিন অ্যামাউন্ট ক্রেডিট করবো। এই হচ্ছে পুরো এই পেমেন্ট। পরবর্তীতে আমরা কী করবো, এটা কন্ট্রোল লেজারের মাধ্যমে কী করবো, এটা এই এলসিটা কি ক্লোজ করবো। কীভাবে ক্লোজ করবো আমরা, ঠিক আছে। ফার্স্টে আমরা যে অ্যামাউন্টগুলো কী করছিলাম, ডেবিট করছিলাম, সেগুলোকে ক্রেডিট করব, এবং কিছু অ্যাডভান্স ট্যাক্স দিছিলাম এবং ভ্যাট দিছিলাম, ওগুলোকে কী করব, ডেবিট করব, আর টোটাল অ্যাসেটটাকে কী করব, ক্রেডিট করব, ঠিক আছে। টোটাল অ্যাসেটটাকে ডেবিট করব। এই দেখেন আমি যেটা বলছি যে ফার্স্টে যেগুলো খরচগুলো দিছিলাম, যে মার্জিন অ্যামাউন্ট, ইনভয়েস, এগুলো কিন্তু প্রত্যেকটা কী করছিলাম, ডেবিট করছিলাম। আমরা এখন এখানে ক্রেডিট করলাম মার্জিন অ্যামাউন্ট, ইনভয়েস ভ্যালু, বিভিন্ন প্রকারের কমিশনগুলো, ঠিক আছে। তারপরে ভ্যাট, ডকুমেন্টেশন ফি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, কাস্টম ডিউটি, শেড ড্যান, ভ্যাট অন শেড ড্যান, ইনল্যান্ড ট্রান্সপোর্ট, তারপরে কী করছে, শিপিং লাইন চার্জ, তারপরে হচ্ছে ডেলিভারি অন এক্সপেন্স, কাস্টম, এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ, সুইফট চার্জ, লোডিং আনলোডিং, বিভিন্ন প্রকার মিসেলেনিয়াস এক্সপেন্স সিস্টেম চার্জ, ইনকাম ট্যাক্স, কমিশন, অ্যাডভান্স, ভ্যাট, ঠিক আছে। অ্যান্ড কোল্ড রুম যে অ্যাসেট আসছে সেটাকে আমরা ডেবিট করলাম, ঠিক আছে। এই যে দেখেন প্রথম থেকে দেখাচ্ছে, এই যে মার্জিন, স্টেশনারি, মিসেলেনিয়াস এক্সপেন্স, সুইফট চার্জ, এগুলো করছিলাম, ডেবিট করছিলাম, এগুলো ক্লোজিং এন্ট্রিতে কী হবে, এগুলো ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। ট্যাক্স, ভ্যাট অন লেটার অন ক্রেডিট, এগুলো, এই যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ভ্যাট, এইসব বিষয়গুলো যে এখানে লাস্টে আছে, এই যে এখানে শেড অ্যান্ড ভ্যাট, এই বিষয়গুলো, ঠিক আছে। এইগুলো হচ্ছে ওইখানে ডেবিট করছিলাম, এখানে এসে কী হলো, ক্রেডিট হইলো। সরি, ঠিক আছে। এগুলো যে বিষয়গুলো, এইভাবে একটা এলসি আমরা ক্লোজিংটা করি। প্রসেসটাকে টেক এ পেন
প্রিন্ট সাবসিডিয়ারি শিডিউল রিপোর্ট এলসি ওয়াইজ। ওই যে সাবসিডিয়ারি কি লেজার যে আছে কোন এলসিটা, অনেক এলসি তো আছে, র মেটেরিয়াল একটা অনেক এলসি তো থাকতে পারে, যে এলসিটা আমরা ক্লোজ করবো ওইটা আমরা সাবসিডিয়ারি রিপোর্টটা কী করবো বের করবো। তারপর আমরা কী করবো এক্সপেন্সগুলোকে ক্রেডিট করবো, ঠিক আছে। তারপরে এআইটি পেমেন্ট যেগুলো আছে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টগুলো আছে ডিউটি অ্যান্ড সিএনএফ কমিশন, এগুলো অ্যাডভান্স এআইটি নামে এগুলো আমরা কি ট্রান্সফার করে দিব। আর অ্যান্ড ব্যালেন্স অ্যামাউন্ট উইল বি পোস্টেড টু অ্যাসেট, তো ব্যালেন্স অ্যামাউন্টকে কী করবো অ্যাসেট বা ক্লোজিং ইনভেন্টরি হিসাবে কী করবো। এই যে আমরা অ্যাকাউন্টিং প্রসেসে দেখিয়েছিলাম এলসি যে ইয়েতে আসে, তারপর কস্ট সেন্টার অনুযায়ী হবে এবং এই ক্লোজিং স্টকে আমরা কীভাবে হিট করবো এটা। তো আমি ফার্স্টে আবার বলছি, তুমি কী করতে হয় এলসিটা মার্জিনটা জমা দিতে হয়, তারপরে এলসি অ্যামেন্ডমেন্ট করতে হয়, ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের টাকাটা যে খরচ আছে খরচ সহ পেবেল ক্রিয়েট করতে হয় ইন্স্যুরেন্স কোম্পানিকে, তো পরবর্তীতে আমরা পেবেলটা ব্যাংকের মাধ্যমে দিয়ে দিই। তারপরে কাস্টম অথরিটি একটা অ্যাসেসমেন্ট নোটিশ দেয়, ওই অনুযায়ী আমরা যে ট্যাক্স এবং আইটেম গ্লোবাল ট্যাক্স আর আইটেম ট্যাক্স কাস্টম অথরিটিকে দিই। তারপরে এক্সপোর্টার আমাদের বিল দেয়, যে বিলগুলো আছে ওই বিলের খরচগুলো সহ আমরা সিএনএফ এজেন্টকে কী করি পেয়েবল ক্রিয়েট করি এবং একটা নির্দিষ্ট টাইমে সিএনএফ এজেন্টকে আমরা এই পেমেন্টটা দিই ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে। পরবর্তীতে আমরা কী করি এই বিল অফ এন্ট্রিটা যেহেতু আমাদের কি আসে এই আমাদের ইন হাউসে মানে আমার ওয়ার হাউসে আসছে, তো পুরো এলসির অ্যামাউন্টটাকে আমরা পোস্টিং দিই ম্যাটেরিয়াল ট্রানজিট নামে, ম্যাটেরিয়াল ট্রানজিট ডেবিট এবং সাপ্লায়ার ক্রেডিট যখন পেমেন্টটা হয়ে যায় তখন এই পেমেন্টটা আমরা কীভাবে করি সাইড বেসিস হইতে পারে এবং এটা কী বেসিস হইতে হয় ইউপাস বা এলটিআর ফ্যাসিলিটি হইতে পারে। সাইড বেসিস হলে তার সাথে সাথে দিই, আর যদি এলটিআর হয় তো পুরো যেই স্টকটা আছে ওই পুরো ম্যাটেরিয়াল ডেবিট, মার্জিন অ্যামাউন্ট ক্রেডিট এবং যে অ্যামাউন্টটা এখনও বাকি আছে ওই অ্যামাউন্টটা ক্রেডিট করি। পরবর্তীতে এলসিটা কী করতে আমাদের ক্লোজ করতে কী হবে যে এইগুলো আমরা ডেবিট করছিলাম সেই সকল খরচগুলো আমরা ক্রেডিট করি এবং যেই অ্যাডভান্সটা অ্যাকাউন্ট ভ্যাটটা আমরা কি দিয়েছিলাম আমরা রিভেট করার জন্য কী করে ডেবিট করি এবং পুরো অ্যাসেটটাকে আমরা